দর্শক, ওপেক এবং ওপেক প্লাস ভুক্ত থেকে বের হয়ে গেছে ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাত। এই বিষয়টি নিয়ে এবং দেশের জ্বালানি ব্যবস্থা নিয়ে আজ আমরা আলোচনা করব। আর সেজন্য আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন জ্বালানি বিশ্লেষক শফিকুল আলম। স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে ওপেক এবং ওপেক প্লাস থেকে ইতিমধ্যে কিন্তু সংযুক্ত আরব আমিরাত বের হয়ে গেছে। এর প্রভাবে বিশ্ব যে জ্বালানি ব্যবস্থা সেখানে কোনো প্রভাব পড়বে কিনা, কিংবা স্বাভাবিক যে সাপ্লাই চেইন রয়েছে সেখানে কোনো নেতিবাচক আশঙ্কা করছেন কিনা? দেখুন, এটা ওপেক যেটা ফর্ম করা হয়েছিল সেটা তো বেসিক্যালি যে ওয়েল প্রাইসটাকে নিয়ন্ত্রণ করা এবং সাপ্লাইটাকে নিয়ন্ত্রণ করা এবং যেই দেশগুলো আছে এর আন্ডারে তারা যেন একটা ফেয়ার প্রাইস পায় সেটাকে এনশিওর করা। অন্যদিকে এমিরেটসের যে বিষয়টা বিবেচনা দেখতে হবে আমাদের, সেটা হচ্ছে যে তাদের যে ক্যাপাসিটি, প্রোডাকশন ক্যাপাসিটি, সেটা 4.5 থেকে 5 মিলিয়ন ব্যারেল পার ডে। কিন্তু এই ওপেকে থাকার কারণে তারা যেটা করছে সেটা 3.3 মিলিয়ন ব্যারেল পার ডে। অর্থাৎ তাদের কিছুটা ক্যাপাসিটি আছে, সেটা তারা সেল করতে পারছে না, উৎপাদন করতে পারছে না। তো সেটার কারণে তারা বের হয়ে যেতে চাচ্ছে। এবং এটা যে ইম্প্যাক্ট যেটা, সেটা ইমিডিয়েট ইম্প্যাক্ট আসলে সেভাবে হবে না, কারণ যেহেতু হরমুজ এখন স্ট্রেটটা বন্ধ আছে। সো ইমিডিয়েট বা শর্ট টার্ম ইম্প্যাক্ট এই মুহূর্তে সেভাবে হচ্ছে না। আর ওভারঅল ওপেক প্লাসও যদি চিন্তা করা হয় তাহলে তারা রাফলি 40 to 50% গ্লোবাল যে সাপ্লাই, তেলের সাপ্লাই, সেটা তারা করে আসছে এবং সেটা প্রায় 50 মিলিয়ন ব্যারেল পার ডে। সো সেখানে এই 3 মিলিয়ন ব্যারেল পার ডে সেটা আসলে খুব সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট ফেলার কথা না। তবে হরমুজ ওপেন হয়ে গেলে এবং পরবর্তীতে লঙ্গার রানে যেটা হবে সেখানে কিছুটা ইম্প্যাক্ট আসবে, বাট আমার মনে হয় যেটা সেটা স্ট্রাকচারাল কিছু শিফট হবে। তেলের ব্যবহার এবং যেটা আমরা দেখতে পাচ্ছি ক্লিন এনার্জি ট্রানজিশন যে বিষয়গুলো হচ্ছে, সে ধরনের স্ট্রাকচারাল শিফটও হবে এবং কিছু মার্কেট কারেকশন হবে। তবে প্রাইস ভোলাটিলিটির ব্যাপারটা থেকে যাবে, যেহেতু এখানে এই পার্টিকুলার এই রিজিয়নের কথা যদি আমরা চিন্তা করি, যে ওপেকের যে ইনফ্লুয়েন্স যেটা, সেখানে কিছুটা তাদের কন্ট্রোল কিছুটা হবে এবং মার্কেট কিছুটা ভোলাটিলিটি। ওপেক এবং ওপেক প্লাস নিয়ে তো ডোনাল্ড ট্রাম্পের একটি অস্বস্তি সবসময় রয়েছে। এই পদক্ষেপের মধ্যে কি ডোনাল্ড ট্রাম্পের যে ইচ্ছা সেটাও কিছুটা বাস্তবায়ন হলো? সেটা হয়তো ইনডিরেক্টলি কিছুটা হতে পারে, বাট মোর অফ কনসার্ন যেটা ছিল আপনি এমিরেটসের যেটা, তার তো ক্যাপাসিটি সেটাকে আর্টিফিশিয়ালি সে বিলো ক্যাপাসিটিতে রাখছিল। তো সে জায়গায় তার কিছুটা কনসার্ন ছিল এবং ইনফ্যাক্ট বিভিন্ন অ্যানালাইসিস করে দেখা যায় একটা পর্যায়ে এরকম হতে, আমরা এর আগেও দেখেছি 3টা দেশ বের হয়ে গেছে ওপেক থেকে, তাই না, 2007 এবং 19 এবং 24-এ। সো সেটা একটা, আমার মনে হয় এটা একটা সময়ের সাথে এটা হওয়ার মতোই একটা ব্যাপার ছিল, সেটা হয়েছে। বাট ওভারঅল ইম্প্যাক্ট হিসেবে যেটা আমি দেখছি যে মার্কেট কারেকশন হবে এবং কিছু চেঞ্জ আসবে। আমাদের যে এনার্জি, গ্লোবালি এনার্জি কনজাম্পশন প্যাটার্ন এবং যে রিনিউয়েবল এনার্জি যে ট্রানজিশন হচ্ছে, প্লাস তেলের ব্যবহার কমানোর জন্য যে ইলেকট্রিক ভেহিকেলের দিকে ট্রানজিশন হচ্ছে, তো সেই জিনিসগুলো ঘটবে। ওপেক এবং ওপেক প্লাসের ভবিষ্যৎ কি দেখতে পাচ্ছেন? এই যে ভাঙন শুরু হয়েছে, এটা কি আসলে অব্যাহত থাকবে? এটা বলা কঠিন, কারণ আমরা যে এটা দেখছি সেটা তো আপনি দেখেন 1960 সালে প্রথম 5টি দেশ নিয়ে এটা প্রথম ফর্ম করা হয়। তারপর যেটা হয়, তারা তখনই প্রায় 40 থেকে 50% কন্ট্রোল করতো এই দেশগুলো, 12টা দেশ। তারপরে তারা দেখলো যে তাদের শেয়ার কমে যাচ্ছে, তখন তারা আবার ওপেক অ্যান্ড ওপেক প্লাস, রাশিয়া এবং আরও নন ওপেক কান্ট্রি, এদেরকে তারা ইনক্লুড করলো। তো তারা কন্ট্রোল রাখার একটা চেষ্টা করেছে এবং সেটা এখন তারা ক্লোজ টু 50%, 40%-এর বেশি সেই শেয়ারটা রেখেছে। সো এখান থেকে এমিরেটসের যে শেয়ারটা সেটা ভেরি মিনিমাল ওভারঅল যদি চিন্তা করা হয়। তো সেক্ষেত্রে এটা তারা হয়তো চেষ্টা করবে মার্কেটটা কন্ট্রোল করে, তাদের প্রোডাকশন ক্যাপাসিটি বাড়ানোর সক্ষমতা আছে। সো সব কিছু মিলিয়ে আসলে আমাদের দেখতে হবে বিষয়টা। বিশ্ব তো এখন বিকল্প জ্বালানির দিকে ঝুঁকছে, বাংলাদেশও সে পথে যাওয়ার চেষ্টা করছে। আপনি কি মনে করছেন সম্প্রতি যে আমাদের জ্বালানির সংকট তৈরি হলো, ভবিষ্যতে আসলে আমাদের কতটুকু বিকল্প জ্বালানির দিকে মনোযোগ দেওয়া উচিত? দেখুন, বিকল্প জ্বালানির দিকে যেমন মনোযোগ দিতে হবে, সেই সাথে আমাদের চাহিদা ব্যবস্থাপনার দিকেও মনোযোগ দিতে হবে। আপনি যদি গত কয়েকদিনের ওয়েদার প্যাটার্ন চিন্তা করেন, আমাদের টেম্পারেচার অনেক কম, বৃষ্টি হয়েছে, এরকম অবস্থায় কিন্তু আমাদের চাহিদা একদম কমে গেছে। আজকে সকালেও একটা পর্যায়ে ছিল 7,800 বা 8,000 মেগাওয়াট, ওয়ারাস জাস্ট 6 দিন আগে রাতের বেলা ছিল 16,800 বা 16,900 মেগাওয়াট। তো এই যে প্যাটার্নটা, এটা বিবেচনায় নিয়ে আমাদের দেখতে হবে আমাদের টোটাল বিদ্যুৎ কনজাম্পশনে আমরা কোথায় কোথায় ব্যবহার করছি। একসময় লাইটিংয়ের সিগনিফিক্যান্ট লোড ছিল, এফিশিয়েন্ট লাইটিং চলে এসছে, এলইডি ব্যবহার করছে সবাই, কিন্তু এয়ার কন্ডিশনার এবং ফ্যান, এটাই কিন্তু সিগনিফিক্যান্ট লোড। এই যে গ্যাপটা হচ্ছে, এবং সেটা বাসাবাড়িতে একটা বাসাবাড়ির একটা সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন আছে। তো তাহলে আমাদের বিবেচনায় নিতে হবে সামনের দিনগুলোতে অবভিয়াসলি জ্বালানি রূপান্তর যেটা বলছেন, নবায়নযোগ্য জ্বালানি, অল্টারনেটিভ সোর্স, সাথে আমরা
যেই কুলিংয়ের যে আমাদের প্রসেস, কুলিং যে অ্যাপ্লায়েন্সগুলো আছে সেটাতে আমরা এফিসিয়েন্সি বাড়াতে পারি কিনা। ফর এক্সাম্পল, আমরা যদি দেখি বিভিন্ন বাসাবাড়িতে সে পুরোনো দিনের যে ফ্যানগুলো আছে সেগুলো 80 ওয়াট 70 ওয়াট, তো সেগুলোকে কিন্তু এখন রিপ্লেস করার সময় চলে এসছে এবং বাজারে বিএলডিসি ফ্যান আছে সেগুলো কিন্তু 35 থেকে 40 ওয়াট, তো এখানে কিন্তু যথেষ্ট জ্বালানি সাশ্রয়ের সুযোগ আছে। অন্যদিকে ইনভার্টার যুক্ত এয়ার কন্ডিশনার, ইনভার্টার ডাবল ইনভার্টার যুক্ত এয়ার কন্ডিশনার আছে, মানে হাইলি এফিশিয়েন্ট এয়ার কন্ডিশনার আছে, সেগুলো জ্বালানি কনজাম্পশন কম, বাট সেখানে খরচ বেশি। গভর্নমেন্টকে হয়তো একটা ইনসেন্টিভ মেকানিজমের কথা চিন্তা করা করতে পারে, সেটা হলো যেহেতু আমাদের এত বিপুল পরিমাণ জ্বালানি আমদানি করতে হচ্ছে এবং সেখানে ডলারের উপর চাপ পড়ছে, প্লাস কারেন্সি যখন টাকা দুর্বল হয়ে যায় তখন আমাদের বেশি পেমেন্ট করতে হয়। সব কিছু বিবেচনায় নিয়ে একটা ইনসেন্টিভ মেকানিজম করতে পারে কিনা, যে সামনের দিনগুলোতে যারা এই কুলিং ফ্যান কিনবে, এয়ার কন্ডিশনার কিনবে, তারা সেই এফিশিয়েন্ট এয়ার কন্ডিশনার কিনতে পারে কিনা, একটা ইনসেন্টিভ মেকানিজম দিলে তাহলে আমরা কিন্তু এই লোডটাকে ম্যানেজ করতে পারবো। কাজে আমরা যেটা ভাবছি যে খুব সিগনিফিক্যান্ট ডিমান্ড আমাদের বাড়বে, সেটার পাশাপাশি এটাও চিন্তা করা দরকার যে একই সময় টেম্পারেচার যদি 27 ডিগ্রি থাকে বা 26 ডিগ্রি থাকে তাহলে কি হয়, একই সময় পিক সামারে 40 ডিগ্রি টেম্পারেচার থাকলে কি হয়। এই দুইটা ডিফারেন্স কিন্তু সিগনিফিক্যান্ট আমরা দেখতে পাচ্ছি গত 7 দিনের ওয়েদার প্যাটার্ন এবং আমাদের ডিমান্ড কনজাম্পশন, পাওয়ার ডিমান্ড দেখে। সো এটা অবভিয়াসলি রাখতে হবে এনার্জি এফিসিয়েন্সি এবং ম্যানেজমেন্টকে। সেই সাথে আপনি যেটা বলছেন রূপান্তর, সেখানে আমাদের যথেষ্ট সুযোগ আছে। কারণ দেখেন এই যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যে চলে আসলো, তার মানে কিন্তু আমাদের 12,000 মেগাওয়াটের উপর গ্যাস বেস লোড পাওয়ার প্ল্যান্ট আছে, হ্যাঁ, যেটা 24 ঘন্টা চলতে পারে। সাথে এই 2400 মেগাওয়াট যখন ধরেন 1-1.5 বছর পরে যদি আসে, সেখানে আমরা যদি 2200 মেগাওয়াট পাই 1.5 বছর পরে, তাহলে 2200 মেগাওয়াটের একটা বেস লোড পাওয়ার প্ল্যান্ট হয়ে যাবে। তার মানে 12,000 প্লাস 2200 14,000 উপরে। কয়লার আমাদের 6,000 প্লাস আছে, আরও কিছু আসবে। সো এখানে আমাদের টোটাল 20,000 মেগাওয়াটের উপর একটা বেস লোড হয়ে যাবে। তাহলে আমরা এর পরবর্তীতে কী করব? এর পরবর্তীতে আমাদের অবশ্যই নবায়নযোগ্য জ্বালানির দিকে গুরুত্ব দিতে হবে, গ্রিডকে মডার্নাইজ করতে হবে, স্ট্যাবিলাইজ করতে হবে, যাতে ভবিষ্যতে ইনক্রিজিংলি নবায়নযোগ্য জ্বালানি গ্রিড ইন্টিগ্রেট করা যায়। তাহলে যেটা হবে, আমাদের আমদানি নির্ভরতা আমরা গ্র্যাজুয়ালি কমাতে পারবো। আচ্ছা, আপনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা বলছিলেন, সেখানে তো আসলে 2400 মেগাওয়াটের কথা আমরা ভবিষ্যতে বলছি। এই মুহূর্তে তো আমরা 300 মেগাওয়াট ওখান থেকে পাচ্ছি। এটা আসলে কতটুকু আমাদের যে সরবরাহ ঘাটতি রয়েছে কিংবা আমাদের এখানে যে ঘাটতি রয়েছে, সেখানে আসলে কতটুকু এখানে ভূমিকা রাখবে? না, এখন এটা তো আমাদের প্রাথমিক পর্যায়ে আছি, সেটা হচ্ছে মাত্র ফুয়েল লোডিং শুরু হয়েছে, এটা তো সময় লাগবে 1 মাসের বেশি। তারপর এটা বিভিন্ন ধরনের টেস্ট, আরও কিছু অ্যাডজাস্টমেন্ট এবং রিঅ্যাক্টিভিটি অ্যাডজাস্টমেন্ট, প্লাস হচ্ছে আপনার কুলিংয়ের যে বিষয়টা আছে সিনক্রোনাইজ করা, হ্যাঁ, জেনারেটরের সাথে টারবাইন, তো এই সব বিষয়গুলো করতে আরও কিছু সময় লেগে যাবে। তো আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে আগামী বছরের সামারে আমরা এটার সর্বোচ্চ মানে ফার্স্ট ইউনিটের একটা অপটিমাল বেনিফিট আমরা পাবো। এর ফলে কি আমাদের যে অন্য যে জ্বালানি ব্যবস্থা রয়েছে, মানে অন্য ব্যবস্থার মাধ্যমে যে আমরা বিদ্যুৎগুলো উৎপাদন করে থাকি, সেখানে কি চাপ কিছুটা কমে? আমরা কি ধীরে ধীরে আসলে পারমাণবিক কিংবা রিনিউয়েবল এনার্জির দিকে যাবো কিনা? এটা ধরেন আগামী সামারে সে আমাদের যদি 1100 মেগাওয়াট দেয় কথার কথা বা প্লাস আসে, তাহলে যেটা হলো ওই সমপরিমাণ বিদ্যুৎ আমরা একটা স্টেবল সাপ্লাই পাচ্ছি। এখন আমাদের যে এখন লোডশেডিং করতে হচ্ছে, সেটা হয়তো আমাদের যদি পিক সামার থাকে তখন আমরা সেটা কম করব। কিন্তু বিষয়টা যদি এমন দাঁড়ায় যে আমাদের কিন্তু অন্য সক্ষমতার পাওয়ার প্ল্যান্টও আছে, কিন্তু জ্বালানির অভাবে আমরা সেটা থেকে উৎপাদন করতে পারি না, তাই না? যেমন গ্যাস আমরা সাফিসিয়েন্ট সাপ্লাই দিতে পারি না, কয়লা অনেক সময়, যেমন কয়লা শর্টেজ ছিল মাঝখানে এই 2 সপ্তাহ আগে, তখন আমরা পর্যাপ্ত উৎপাদন করতে পারিনি। তো সেক্ষেত্রে আমাদের এটা অ্যাকচুয়ালি বেটার ম্যানেজও করতে হবে, কারণ যেই প্রাইভেট বেসলোড প্ল্যান্ট আছে বা প্রাইভেট পাওয়ার প্ল্যান্টগুলো আছে, এগুলো বসে থাকলে কিন্তু ক্যাপাসিটি চার্জও যায় এর জন্য। কাজেই আমরা এই টোটাল সিস্টেমের বেনিফিটটা যদি নিতে চাই, আমাদের আরও সময় দিতে হবে। আমাদের চাহিদা বাড়ছে, তারপর আমরা এই সবগুলোকে প্রপারলি ম্যানেজ করছি, নিউক্লিয়ার আসছে, আমরা জিনিসটাকে মানে আরও প্রপারলি ম্যানেজ করতে পারলে তখন হয়তো আমরা এটার পুরো সুবিধাটা পাবো হচ্ছে 2027-28 বা আরও পরে। কারণ তখন আমাদের একটা চাহিদার এমন একটা পর্যায়ে যাবে, তখন হয়তো আমরা অপটিমালি ম্যানেজ করতে পারবো পাওয়ার প্ল্যান্টগুলো। এখন অনেক পাওয়ার প্ল্যান্ট যেমন অনেক বসে থাকে, সেটা হয়তো থাকবে না। তো সব কিছু আমাদের আরও সময় নিয়ে এই জিনিসটাকে দেখতে হবে। উৎপাদন খরচ সম্পর্কে একটু জানতে চাই, যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে আসলে উৎপাদন ব্যবস্থা, সেখানে তো আমরা দেখেছি আমাদের অনেক বড় একটি কিন্তু ওখানে ইনভেস্টমেন্ট রয়েছে। সেখানে উৎপাদন খরচটা আসলে কেমন হতে পারে? বর্তমান সময়ে যে জীবাশ্ম জ্বালানি ব্যবস্থার মাধ্যমে আমরা যে বিদ্যুৎ উৎপাদন করি, তার সঙ্গে আমরা যদি পারমাণবিক ব্যবস্থার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করি, কোনটা আসলে আমাদের জন্য বেশি সাশ্রয়ী হবে? তার আগে বলছি, এখানে পারমাণবিক এই কেন্দ্রের খরচটা বেশি, অত্যন্ত বেশি, এবং গ্লোবালি যদি আমরা দেখি এটা খরচটা বেশি হয় এবং এতে সময়ও লাগে। অনেক সময় একটা আসে যে এটা চলে আসার কথা, এত সময় লাগছে কেন? গ্লোবাল ট্রেন্ড যদি দেখি আমরা, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের এই ঘটনাগুলো বিভিন্ন জায়গায় ঘটেছে।
কাজে সেটা নিয়ে আমাদের আসলে অতটা কিছু নাই যে ডিলে হলো। আর খরচের যে জায়গাটা সেটা আপনি এখনও দেখবেন যে এটা তো 2400 মেগাওয়াট এবং এটা বেজ লোড পাওয়ার প্ল্যান্ট। আপনি অন্য পাওয়ার প্ল্যান্টগুলো যদি চিন্তা করেন তাহলে সেগুলো পার মেগাওয়াটের যে খরচ সেটার সাথে চিন্তা করলে দেখবেন যে এটা সিগনিফিকেন্টলি খরচ বেড়ে যাবে অন্য জায়গায়। আর এখন আপনি যেটা বলছেন যে ট্যারিফের কথা, ট্যারিফ এটা অবভিয়াসলি আপনার তেলের যে খরচ সেটা তো অত্যন্ত এক্সপেন্সিভ, আপনি জানেন 26-27 টাকা প্রতি ইউনিট, সেটা হওয়ার কোনো প্রশ্নই আসে না, এটা অনেক কম হবে। আর পাবলিকলি যেহেতু কোনো অ্যাভেলেবল ইনফরমেশন নেই পিপিএ নিয়ে, সম্ভবত আলোচনা হয়েছে এই ফুয়েল লোডিংয়ের আগেই, গভর্নমেন্ট আলোচনা করেছে সম্ভবত, কত হবে আমাদেরকে এখনও জানায়নি। কিন্তু অতীতে যে ধারণা ছিল যে এটা 5-6 টাকায় পাওয়া যাবে সেটা হয়তো হবে না। তবে এটা অ্যাভারেজ জেনারেশন কস্ট, আমাদের গত অর্থ বছর অ্যাভারেজ জেনারেশন কস্ট ছিল 12 টাকার উপরে বিদ্যুতের, সেটার নিচে হওয়ারই কথা। এবং এটা যদি 10 টাকার নিচে রাখা যায় তাহলে আমাদের জন্য খুব ভালো হবে, কারণ ওভারঅল যে খরচটা আছে আমাদের প্রতি বছরই গড় উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে এবং ট্যারিফ বাড়ানোর একটা চাপ পড়ছে জনগণের, তাই না? তো সেটা হয়তো কিছুটা লাঘব করা যাবে যদি এটা 10 টাকার মধ্যে রাখা যায়। আমরা কি এই প্রত্যাশা করতে পারি ভবিষ্যতে বাংলাদেশের বিদ্যুতের খরচ আগের তুলনায় কমে যাবে? না, সেটা কঠিন, কারণ হচ্ছে যে আমাদের অলরেডি ভর্তুকি আছে 5 টাকা, তাই না? সেটা একটা পর্যায়ে গিয়ে আপনার গভর্নমেন্টকে হয়তো বিভিন্নভাবে কিছু কমাতে হবে, কিছু অ্যাডজাস্ট করতে হবে। কিন্তু এটাও না যে আমাদের খরচ শুধু বেড়েই যাবে এবং আমরা সেটা ইনক্রিজিংলি হয়তো একটা পর্যায়ে ভোক্তার উপর পাস থ্রু করবো, সেটা না। কিন্তু এখানে ইনএফিসিয়েন্সি আছে। প্লাস হচ্ছে যেটা বলছিলাম যে আমরা ব্যবহার করার সময় অনেক সময় ফুয়েল সাপ্লাই দিতে পারি না। গ্যাস সেক্টরে গত অর্থ বছরে যেটা হয়েছে, আপনার কিছু পাওয়ার প্ল্যান্ট 25% লোড ফ্যাক্টরে অপারেট করেছে, যে কারণে তার খরচ হয়ে গেছে 15-16 টাকা পার কিলোওয়াট। আবার পাশেই আরেকটা প্ল্যান্ট বা একই অর্গানাইজেশনের প্ল্যান্ট যেটা 70-80% লোড ফ্যাক্টরে চলেছে, যেহেতু গ্যাস সাপ্লাই ছিল ওটাতে, সেটা 6 টাকায় বিদ্যুৎ উৎপাদন করেছে। কাজে এই খরচ এবং সব কিছু অনেক কিছু ডিপেন্ড করবে, লোড ফ্যাক্টর, আপনার ফুয়েল অ্যাভেলেবিলিটি, ক্যাপাসিটি চার্জ কত এক্সট্রা যাচ্ছে, কারণ বসে যদি থাকে তাহলে আপনার ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে অনেক পাওয়ার প্ল্যান্টে। তো এটা একটা ব্যবস্থাপনারও একটা বিষয়। আরও একটা বিষয় হচ্ছে আপনার গভর্নমেন্টকে অনেক সময় যে প্ল্যানগুলো পেমেন্ট ব্যাকলগ তৈরি হয় সেটাও সময় মতো দেয়া, সেটাও একটা বিষয় রয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আলোচনা যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা বিশ্বে এবং বিশ্বের বাইরের বিভিন্ন জ্বালানি বিষয় নিয়ে কথা বলছিলাম। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন জ্বালানি বিশ্লেষক শফিকুল আলম।